আমি আমার সাপ নিয়ে দীর্ঘ কাজের অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু তথ্য দিতে চাই। সেটা হলো যেই এলাকার কথা আমি আপনাকে উল্লেখ করেছি, যেটা আফতাবনগর, যেটা বনশ্রী, উত্তর ১৮ নম্বর সেক্টর সহ উত্তরখান, দক্ষিণখান সহ আরও কিছু এলাকা। আপনি যদি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর বা ২৫ বছর আগে ফিরে যান, তখন দেখবেন এই নামে ঢাকাতে কোনো এলাকা ছিল না। এগুলো ছিল শুধু জলাশয়, সাপ বাস করার অভয়ারণ্য। যেমন আমি নিজেই ছোটবেলায় দেখেছি যে বিটিভির ওই জায়গাটাতে শুধু বিটিভি ছিল, পিছনে শুধু ওয়েটল্যান্ড, শুধু জলাভূমি আর জলাভূমি। সেখানে বালি ফেলে বা মাটি ফেলে কিন্তু আবাসন তৈরি হয়েছে। আফতাবনগর তো আমার চোখের সামনে গঠন হলো। উত্তরার ১৮ নম্বর সেক্টর রাজুকের যে প্লটটা আছে, আমরা বেশি সাপ ওখানেই পাই। তো এগুলো কিন্তু জলাশয় ছিল, আশেপাশে কিন্তু এখনো লেক অবশিষ্ট রয়ে গেছে। এই যে জলাশয়গুলো যেখানে সাপের আবাসস্থল ছিল বা অভয়ারণ্য ছিল, এই জায়গাগুলোতে মাটি ভরাট করে যখন আপনি আবাসন তৈরি করেছেন বা একটা এলাকা তৈরি করেছেন, তো এই এলাকার সাপগুলো যাবে কোথায়? আমি বলতে চাই সাপগুলো গ্রাম অঞ্চল বা বাইরে কোথাও থেকে আসেনি। এই সাপগুলো এই এলাকাতে আগে ছিল, যেখানে মানুষ তাদের প্রয়োজনের তাগিদে আবাসন গড়ে তুলেছে এবং সাপের আবাসস্থল আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। তো সাপ কিন্তু তার বেঁচে থাকার জন্য এই ছোট্ট একটা এলাকাকেই বেছে নিয়েছে। কিন্তু যখন সাপ তো গর্তবাসী, আমরা সবাই জানি সাপ গর্তে থাকে, লুকিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু যখন টানা ৫-৭ দিন টানা বৃষ্টি হয় এবং চারদিকে পানি থই থই করে, সেই সময় সাপের বসবাস করার যে গর্তগুলো আছে, এগুলোতেও পানি দিয়ে ভরে যায়। তো সাপ শুকনো জায়গায় থাকতে খুব পছন্দ করে। তো ওর তো গর্তে লুকিয়ে থেকে বেঁচে থাকতে হবে। তখন ও নিরাপদ আশ্রয়ের জন্য একটা শুকনো জায়গার জন্য মানুষের বসতবাড়ির দিকে চলে আসে। এই তখনই মানুষের সাথে সাপের একটা কনফ্লিক্ট লেগে যায়। আর মানুষের বাড়িতে আসলে আল্লাহর রহমতের খাবারের কোনো অভাব নাই। আমরা যেইভাবে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো, ২টা বাড়ির ভিতরে গ্যাপ নেই, মানে মানুষ প্রবেশ করার মতো জায়গা নেই। দেখবেন মানুষ ওখানে খাবারের উচ্ছিষ্ট ফেলছে, ময়লা ফেলছে, ওখানে ইঁদুরের জন্ম হচ্ছে। তো সাপ কিন্তু খুব সুন্দরভাবে যখন একটা লোকালয়ে চলে আসছে, খাবার দাবারের কোনো অভাব নেই, কারণ প্রচুর ইঁদুর আমাদের শহরে। তো কিন্তু খাবার দাবার খেয়ে বহাল তবিয়তে টিকে আছে। কিন্তু যখন মানুষের বাসার ভিতরে প্রবেশ করে, তখন আমরা খোঁজ পাচ্ছি এবং খোঁজ পাওয়া মাত্রই আমরা খুব দ্রুততম সময়ে সেখানে চলে যাই এবং সাপ উদ্ধার করে সাপের জীবনের নিরাপত্তা এবং যে বাড়িতে সাপটা প্রবেশ করেছিল সেই বাড়ির সদস্যদেরও কিন্তু নিরাপত্তা আমরা নিশ্চিত করছি সাপ উদ্ধারের মাধ্যমে। একটা গৃহকর্তা বা গৃহকর্ত্রী যখন দেখেন যে ওনার বাড়িতে সাপ প্রবেশ করেছে, তখন কিন্তু তারা ওই রুম থেকে পালিয়ে খুব দ্রুত সময়ে রুম থেকে পালিয়ে বের হয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয়। ওনারা শুধু সাপটাই প্রবেশ করতে দেখে, এরপরে কিন্তু আর কিছু দেখেন না। যখন আমাদেরকে জানায়, প্রথমে তারা 999-এ কল করে, 999 থেকে বন বিভাগ থেকে আমাদেরকে এটা ফরওয়ার্ড করা হয়, বা আমাদের নাম্বার যাদের কাছে আছে তারা সরাসরি আমাদেরকে ফোন দেয়। তো আমরা গিয়ে সবচেয়ে বেশি সাপ পাই হয় বেডরুমে, কারণ বেডরুমে যেহেতু সবার বেড থাকে, বেডের নিচে সাপ লুকানোর মতো অনেক জায়গা থাকে, ড্রয়িং রুমে, সোফার নিচে, আশেপাশে। আর সর্বোপরি হচ্ছে আপনার রান্নাঘরেও আমরা অনেক বেশি সাপ পাই, কারণ রান্নাঘরে সাপ লুকিয়ে থাকার মতো হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক লুকিয়ে থাকার মতো অনেক জায়গা আছে। তো আমাদের জন্য উদ্ধার কাজ একদমই সহজ হয় না। আমরা এমনও গেছে যে যেই বাড়িতে একটা সাপের বাচ্চা বা ২টা সাপের বাচ্চার সন্ধান আমরা পেয়েছি, এই গর্ত থেকে বের হয়েছে বা একটা কর্নার থেকে বের হয়েছে, সেটা খুঁড়তে খুঁড়তে এমনও হয়েছে আমরা ১০ ফিট মাটি, যাদের নিচতলা বাসা, টাইলস ভেঙে ১০ ফিট গভীরভাবে মাটি খুঁড়ে ফেলেছি এবং ৪-৫টা রুম অলরেডি আমাদের খোঁড়া শেষ। তারপরে আমরা সাপের ডিম সহ বাচ্চা, বা কিছু বাচ্চা ডিম ফুটে বেরিয়েছে, কিছু বাচ্চা এখনো ডিম থেকে বের হয়নি, সেই অবস্থায় আমরা এগুলোকে উদ্ধার করেছি।